সুধী দর্শক মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটিএন সংলাপে। আজকে আমাদের বিষয় ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক। এছাড়াও আমাদের সাথে রয়েছেন জনাব মেঘ মোল্লার বসু, সভাপতি ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জনাব সাব্বির আহমদ চৌধুরী, প্রাক্তন সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। আমরা প্রথমেই জনাব সাব্বির, আপনাকে দিয়ে শুরু করছি। আমরা জানি যে বেশ কিছুদিন ধরে একের পর এক ঘটনা ঘটছে এবং গতকাল আমরা দেখলাম যে বাংলাদেশের যে কনসুলার অফিস রয়েছে হাইকমিশন ত্রিপুরাতে, সহকারী হাইকমিশন, সেখানে আক্রমণ হয়েছে, বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখলাম যে বাংলাদেশের কনসুলার সেবা বন্ধ রয়েছে। একই সাথে এটাও উল্লেখযোগ্য যে সেখানে প্রায় 4 জন পুলিশ অফিসারকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ভারত সরকার। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে ভারত এবং বাংলাদেশ দুপক্ষ থেকেই। এই যে চিন্ময় কৃষ্ণ দাস, ওনাকে কেন্দ্র করে ঘটনা, তারপরে একের পর এক এই পাল্টাপাল্টি বিষয়গুলো দু দেশের জনগণ এবং রাষ্ট্রীয় পর্যায়ে ঘটছে, এই সার্বিক বিষয়টা নিয়ে আপনার বিশ্লেষণটা যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি এটিএন সংলাপকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য এবং এখানে কিছু বলার সুযোগ সৃষ্টি করার জন্য। সাম্প্রতিককালে ইনফ্যাক্ট 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, সেটা আসলে উদ্বেগজনক এবং এটা বলাই বাহুল্য যে এটা ব্যতিক্রম ধর্মী। কারণ এখানে শুধু এই যে আমাদের হাইকমিশন, এটা একটা ঘটনার একটা ফলাফল বলা যায়, কিন্তু দেশের মধ্যে এই এত অল্প সময়ে এতগুলো সমস্যা একই সাথে ঘটা, এটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল বিষয়। এখন এখানে আমাদের বিষয়টা একটু লক্ষ্য রাখা দরকার যে এটা কোনো উস্কানিমূলক বা কারোর প্ররোচনায় অথবা কোনো অভিসন্ধিমূলক কোনো ইচ্ছা নিয়ে এরকম কিছু হচ্ছে কিনা সে বিষয়টা লক্ষ্য রাখা দরকার। বিভিন্ন দেশে দেখা যায় যে যখন এই দূতাবাসের উপর আক্রমণ, এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, কিন্তু এবার যেটা হয়েছে এটা অনেকগুলো ঘটনার সাথে এই জিনিসটা হচ্ছে। কলকাতায় যে ডেপুটি হাই কমিশন, সেখানে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে এবং আগরতলাতে যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আছে বাংলাদেশের, সেখানে এই ঘটনার মাত্রাটা আরো বেশি এবং এটা আমাদের যারা দূতাবাসের কর্মকর্তা আছে তাদের জন্য একটা আতঙ্কের বিষয়। এখানে যে বিষয়টা লক্ষণীয়, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই বিষয়টা হয়েছে। আপনারা তো জানেন যে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961 এবং ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস 1963, এই দুটো যে আইন, আন্তর্জাতিক আইন, তার আওতায় এটা স্বাগতিক দেশের দায়িত্ব যে প্রতিনিধিত্বকারী দেশের যে দূতাবাস অথবা অন্য যে কোনো হাই কমিশন, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, ভিসা অফিস, তার নিরাপত্তা নিশ্চিত করা, এটা স্বাগতিক দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। এতে যদি ব্যর্থ হয় তাহলে সেটা স্বাগতিক দেশের উপরই দায়-দায়িত্ব বর্তাবে। তো সুতরাং এটা আমরা আমি অবশ্য এখন রিটায়ার করেছি প্রায় বছর দেড়েক আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কিন্তু আমি যেটা বিভিন্ন মাধ্যমে শুনেছি যে আমরা কূটনৈতিক চ্যানেলে আমাদের যে প্রোটেস্ট, এটা আমরা জানিয়েছি এবং এই নিরাপত্তাটাকে নিশ্চিত করার জন্য তাদেরকে এটা বলা হচ্ছে। আর এটা আমাদের বলার এখানে বাধ্যবাধকতা না, যে বিষয়টা হচ্ছে যে এটা স্বাভাবিকভাবেই
স্বাগতিক দেশের দায়িত্ব এই নিরাপত্তাকে নিশ্চিত করা। এখন এটা কি জন্য হলো, এই বিষয়টা আসলে আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে। কারণ এর আগেও এই যে ধরেন ভারতের সাথে এত বছরের সম্পর্ক, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছে, যেহেতু ভারত আমাদের একটা প্রতিবেশী এবং আমাদের একটা বড় যে ল্যান্ড বর্ডার রয়েছে, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন মাত্রায় সমস্যা হয়েছে। কিন্তু এবারের সমস্যাটা এটা বলাই বাহুল্য যে অনেক ব্যতিক্রম ধর্মী। এখানে যে আভ্যন্তরীণ কোনো চক্রান্ত বা কোনো ষড়যন্ত্র কিছু আছে কিনা সেটা আসলে তলিয়ে দেখা দরকার। আচ্ছা, একটু আপনাকে যদি ইন্টারাপ্ট করি, আপনি তো যেটা 5ই অগাস্টের পূর্ববর্তী যে রেজিম, সেই সময়ও বেশ সময় ধরে আপনি দায়িত্ব পালন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং ভারত সরকারের সাথে আমাদের সম্পর্কটা আপনি খুব ভালোভাবে ওয়াকিবহাল। বর্তমানে সম্পর্কের যে জায়গাটা 5ই অগাস্ট পরবর্তী, পার্থক্যটা বিশেষভাবে আপনার চোখে কি পড়ছে? হ্যাঁ, পার্থক্যটা এখানে প্রথম বিষয়টা হলো যে 5ই অগস্টের পরপরই বাংলাদেশে যে ভারতের মিশনগুলো আছে, অর্থাৎ এখানে হাই কমিশন এবং আরো যে ডেপুটি হাই কমিশন বা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আছে রাজশাহী, চট্টগ্রাম এই এলাকাগুলোতে, সেখানেও ভিসা অফিসারের সংখ্যা প্রায় 2/3 কমিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটা বড় বিষয়। যদি এখানে বলা হচ্ছে যে ভারতের দূতাবাসের যারা কর্মকর্তা কর্মচারী তারা তাদের নিরাপত্তার কারণে তারা দেশে চলে গেছে, অর্থাৎ এখানে একেবারেই অপরিহার্য কর্মকর্তা এবং কিছু কর্মচারী ছাড়া বাকি সবাই ভারতে চলে গেছে। কিন্তু বিষয়টা আসলে বাংলাদেশে কি এরকম নিরাপত্তার সমস্যা ছিল? যে সমস্যাগুলো হয়েছে এটা আসলে আমাদের নিজেদের মধ্যেই বেশি হয়েছে। এখন কিছু হয়তো হ্যাঁ এখানে নিরাপত্তার জোরদার করার প্রয়োজন আছে, কিন্তু আজ পর্যন্ত ভারতের কোনো দূতাবাস বা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন সেখানে কখনো নিরাপত্তার কোনো সমস্যা হয়নি, আজ পর্যন্ত শোনা যায়নি। কিন্তু এই মাত্র গত কয়েকদিনে কলকাতায় এবং ত্রিপুরায় যেটা হয়েছে, এটা সত্যি অনেক দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। মানে এ থেকে কি কিছুটা এরকম বলা যায় যে আমরা পত্রিকা মারফত যতটুকু জেনেছিলাম যে প্রায় 220 জনের কাছাকাছি কর্মকর্তা সেই সময় ভারতীয় বিভিন্ন দূতাবাসে কর্মরত, তারা ফিরে গেছেন 5ই অগাস্টের পরপরই, এবং আমরা দেখলাম যে ভারতে ভিসা দেওয়ার যেই বিষয়টা সেটা ক্রমশ কমছে এবং এখন প্রায় বন্ধের পর্যায়ে রয়েছে। এছাড়াও মেডিকেল ভিসা যেটা খুব জরুরিভাবে দেওয়া হচ্ছিল, সেই ক্ষেত্রে আমরা শুনছি যে সেটার পরিমাণটা কমে আসবে। তো এই প্রস্তুতিটা কি মানে একটা রেজিম চেঞ্জের খুব সাথে সাথে এটা মানে পূর্ব প্রস্তুতি বলা যায় কি? পূর্ব প্রস্তুতি বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে যে সেই সময় কি সরকার ওই ধরনের কোনো ডিসিশন নিয়েছিল যে আমাদের এই ধরনের লোকের, মানে ভিসা অফিসার তো ভিসা ইস্যুর সাথে সংশ্লিষ্ট, যে আমরা ইন দ্য লং রান এটার পরিমাণটা কমে আসবে, যে তৎক্ষণাৎ কি সরকার সেই সিদ্ধান্তটা নিতে পেরেছিল কিনা? ভারত সরকারের কথা বলছি। আচ্ছা, না এটা এখন তারা কি চিন্তা করেছে সেটা আসলে জানা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে এটা স্বাভাবিক না যদি আসলেই, কারণ বাংলাদেশ থেকে কখনো ভারতের সাথে রেজিম চেঞ্জ হতেই পারে, কিন্তু তাই বলে আমাদের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কখনো কোনো আমূল পরিবর্তন হয়নি। ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতি করা আমাদের দিক থেকে এটার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। আমাদের যারা রাষ্ট্র পর্যায়ে যারা আছেন, অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী, আমাদের যারা কূটনীতিক, তারা কখনোই ভারতের সাথে আমাদের সম্পর্কে কোনো পরিবর্তন হবে এরকমও কোনো মেসেজ কখনোই দেয়নি। সুতরাং
এই সিদ্ধান্তটা একতরফা ভাবে তারাই নিয়েছেন, এবং কেন নিয়েছেন সেটাই আসলে একটা প্রশ্ন। যে এখানে বাংলাদেশ কখনো এমন কিছু করেনি যে যেটাতে ভারত এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে। জি, আমরা আবার জি আসবো আপনার কাছে। মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আপনি তো পুরোপুরি অবগত রয়েছেন যে কি একটা টান উত্তেজনা সীমান্তকে কেন্দ্র করে। আমরা গতকাল দেখলাম যে সীমান্তের কাছাকাছি বেশ কিছু ভারতের দিক থেকে মানুষ জড়ো হয়েছে, ঢোকার চেষ্টা করছে। আবার এই যে অবস্থাটা দু দেশের মধ্যে এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি, নিরাপত্তার বিষয়টা রয়েছে। নিরাপত্তা আমাদের এখানেও দূতাবাসে আমরা বৃদ্ধি করেছি, এবং কোনো সোর্স বলছে, এটার কতটা অসমর্থিত সোর্সে বলা যাবে যে সেখানে কিছু সৈন্য সমাবেশও হচ্ছে। সার্বিকভাবে নিরাপত্তার জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ সৌরভ ভাই, এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমিও শুনেছি রিউমার, সোশ্যাল মিডিয়াতে শুনেছি যে ভারত নাকি বাংলাদেশ সীমান্তে কিছু সমাবেশ করছে। আমি ব্যর্থ কণ্ঠে আমি বলতে চাই দেশবাসীকে যে একটা দেশ আক্রমণ করা এটা কথার কথা না। ইট ইজ নট দ্যাট ইজি। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ডেজার্ট স্টর্ম ইরাক আক্রমণ করে, তার 6 মাস আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ডেজার্টে তারা বিভিন্ন রণকৌশল প্র্যাকটিস করে। মোবিলাইজেশন করতে আর 2-3 মাস সময় লাগে। মানে 6 মাস আগ থেকে মিনিমাম আপনি বুঝতে পারবেন যে ম্যাসিভ একটা আক্রমণ চলছে। রাশিয়া যখন প্রস্তুত নিচ্ছিল ইউক্রেনের বিরুদ্ধে, রাশিয়া শেষ দিন পর্যন্ত পুতিন বলে আসছিল এটা আমাদের একটা আভ্যন্তরীণ প্রশিক্ষণ, আমরা কোনো আক্রমণ করবো না। আবার 3 মাস আগে থেকে আমরা এটা দেখেছি। আমরা রণকৌশলে যেটা শিখি যে একটা আক্রমণ করা ফোর্সের সাইজ মিনিমাম 3 থেকে 5 গুণ বড় হতে হয় ডিফেন্ডার থেকে। আর ভূমিগতভাবে বাংলাদেশ ইজ এ ডিফেন্ডার্স প্যারাডাইস। আমাদের এত নদীমাতৃক দেশ, এই দেশ আক্রমণ করা ইটস নট দ্যাট ইজি। এবং ভারতের সশস্ত্র বাহিনী কত হবে? 1 মিলিয়ন, 1.23 মিলিয়ন হবে। এবং বাংলাদেশের থেকেও কিন্তু তাদের বড় থ্রেট এই নেইবারহুডে। পাকিস্তান বর্ডারে তাদের মিনিমাম 3,000 to 4,000 ট্রুপস তাদের কন্টিনিউয়াসলি ডিপ্লয়েড রাখতে হয়। চায়না বর্ডারে একটা বিশাল ফোর্স তাদেরকে রাখতে হয়। 7 সিস্টার্স একটা বড় ফোর্স রাখতে হয়, ওখানে ইনসার্জেন্সি বিভিন্ন মুভমেন্ট ওখানে চলছে। সো তাদের তেমন কোনো অতিরিক্ত ফোর্স নাই বাংলাদেশকে আক্রমণ করার মতন। এবং বাংলাদেশ ইজ এ ভেরি ওয়েল ট্রেইনড একটা কোহেসিভ ফোর্স। এবং আমি আমার 36 বছর চাকরি জীবনে আমি 8 বছর বেশি সময় আমি প্রশিক্ষণ নিয়েছি। আউট অফ দিস 36 ইয়ার্স প্রশিক্ষণ আমাদের, আমরা বলি যে সোয়েট সেভস ব্লাড। যত আমরা ট্রেনিং করব তত আমাদের যুদ্ধ তত সহজতর হবে। এবং আমরা এটাও বলি যে ইট ইজ নট দি ম্যান গান বাট দি ম্যান বিহাইন্ড দি গান হুইচ উইল ব্রিং সাকসেস ইন ওয়ারফেয়ার। আমরা কেন এই এত প্রশিক্ষণে এত মনোযোগ দিই, কেন আমরা অস্ত্র কিনি, কেন আমরা বিমান কিনি, আমরা সুসজ্জিত করি? নট টু ফাইট ওয়ার বাট টু ক্রিয়েট ডেটারেন্স। ডেটারেন্স প্রিভেন্টস ওয়ার। এবং ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশ কত একটা সুসংগঠিত সশস্ত্র বাহিনী আমাদের আছে। সো বহির্দেশ ভারত আক্রমণ করবে এটা অকল্পনাতীত, এটা প্রশ্নই ওঠে না। বর্ডারে কিছু সমস্যা হচ্ছে, ত্রিপুরাতে যেটা হলো। এবং আপনি দেখেন এটা তো বেশি লোক মানুষ না, কিন্তু আমি তো ত্রিপুরাতে ভিডিওতে 200-300 আমি গুনে মনে হলো, এর বেশি না। এবং তারা আজকে আমি একটু খুশি হলাম ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার বক্তব্য শুনে। উনি বলেছেন যে তারা চায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক কন্টিনিউস থাকুক। আমাদের সম্পর্কটা বহুমাত্রিক, একটা ঘটনার উপর ভিত্তি করে বাকিগুলোতে আমরা সহযোগিতা বন্ধ করবো না, এটা কন্টিনিউ করবে। We have a diplomat with us. Diplomatic language is always sugar coated. I am not pessimistic. আমি ওনার কথা অবিশ্বাস করতে চাই না, আমি খুশি হতে চাই, আমি খুশি থাকতে চাই। বাট এগেন আই এম নট অলসো ভেরি ওভার অপটিমিস্টিক। আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আসলে হোয়াট ডু দে অ্যাকচুয়ালি মিন হোয়াট দে সে। এইটা অ্যাম্বাসেডর সাহেব যেটা বললেন যে আমাদের ত্রিপুরাতে আমাদের মিশন হচ্ছে ইজ পার্ট অফ বাংলাদেশ, এটা খুবই ন্যাক্কারজনক, ধিক্কারজনক তারা যে কাজটা করেছে, আমাদের এম্বাসিতে ঢুকে ফ্ল্যাগ পুড়িয়ে দিয়েছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এটার জন্য দুঃখ প্রকাশ করেছে, বাট 3 জন পুলিশকে অ্যারেস্ট করেছে। আমরা গত 15 বছর দেখেছি পুলিশ একটা গর্হিত অপরাধ করার পরে কি শাস্তি হয়, তাকে তাদের পুলিশ বাহিনীর একটা তদন্ত করা হয়, তাদেরকে সাসপেন্ড করা হয় এবং
2 দিন পরে গোপনে আবার তারা চাকরি ফেরবে। আই হোপ ইট ইজ নট দ্যাট কাইন্ড অফ সাসপেন্ড। আই হোপ দ্যাট দে উইল বি পানিশড। এবং আমি আরেকটা রিপোর্ট দেখে আমি খুবই বিব্রত হলাম। কিছু বাংলাদেশি ওখানে ব্যবসা করে, তারা বলছে আমাদেরকে হোটেল থেকে বের করে দিচ্ছে এবং পুলিশ এসে হোটেল খোঁজ নিচ্ছে বাংলাদেশি আছে কিনা, এবং মালিকদের বলছে যে তোমরা বের করে দাও। তার মানে সরকারের একটা ইন্ধন ছিল এটাতে, পুলিশ গিয়ে কেন বলবে বাংলাদেশিদের বের করে দেওয়ার জন্য। এবং এটা এই যে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, ভিসা যাচ্ছে না, আমরা ত্রিপুরাতে ব্যবসা করতে যাচ্ছি, ওখানে কি ওদের লাভ না দিয়ে কি আমরা ব্যবসা করি? ইট ইজ এ উইন উইন সিচুয়েশন ফর বোথ দি কান্ট্রিজ। এবং দুইটা সরকারের মধ্যে সম্পর্ক ভালো খারাপ থাকুক, দুই দেশের মানুষের মধ্যে যদি ভালোবাসার সম্পর্ক থাকে, এই দুই দেশের সম্পর্ক ভালো থাকবে। এবং ভারতের মিডিয়া যেভাবে ন্যাক্কারজনকভাবে মিথ্যা অপপ্রচার, রিউমার ছড়িয়ে যে আমাদের বিশ্বের কাছে আমাদেরকে ছোট করছে, এটাতে কিন্তু ধীরে ধীরে আমাদের ক্ষোভ জন্মাচ্ছে ভারতের বিরুদ্ধে। আমরা খুবই কষ্ট পাচ্ছি এবং মানুষের ঘৃণা জন্মাচ্ছে ভারতের বিরুদ্ধে। এবং সরকার টু সরকার সম্পর্ক ভালো হলেও একসময় মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো হবে না। ভিসা বন্ধ করলে কলকাতার মার্কেট আমি শুনেছি এখন বন্ধ, তাদের ব্যবসা বন্ধ, তাদের হসপিটালে আমাদের রোগীরা না গেলে তাদের হসপিটাল সিস্টেম উইল বি এফেক্টেড। সো এটাতে কাদের ক্ষতি হচ্ছে? এখন কি ভারতের সরকারের কাছে আমাদের প্রয়াত প্রাইম মিনিস্টার, আমাদের পালিয়ে যাওয়া প্রাইম মিনিস্টার বেশি গুরুত্বপূর্ণ, নাকি ভারতবাসীদের ব্যবসা বাণিজ্য, তাদের জীবনযাপন বেশি গুরুত্বপূর্ণ? আমার তো মনে হচ্ছে তারাই আমাদের যে প্রাইম মিনিস্টার পালিয়ে গেছে তাকেই বেশি গুরুত্ব দিচ্ছে এবং তাদের ব্যবসার দিকে তাদের মনোযোগী নাই। ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। এবং আমরা ইচ্ছা করলেই আমরা এমন একটা সম্পর্ক করতে পারি, নেইবারকে ছাড়া আমরা থাকতে পারবো না। এবং আমরা চাই ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকুক, বাট দিস রিলেশনশিপ হ্যাজ টু বি বেসড অন এ লেভেল প্লেয়িং গ্রাউন্ড। আমরা যেটা দিব সেটা পাবো, এখানে আমরা শুধু দিয়ে যাব কিছু পাবো না, সেই সম্পর্ক কখনো এখানে একটু জানতে চাচ্ছি যে আমরা জানি যে ভারতের যারা ডিপ্লোমেট রয়েছেন, তাদের ব্যুরোক্রেট রয়েছেন, ওনারা খুব উচ্চ জ্ঞান সম্পন্ন, খুব সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে কাজ করেন এবং সেটা বিভিন্ন ধরনের এই ধরনের দ্বন্দ্বমূলক সিচুয়েশন আমরা দেখেছি যে ওনারা ট্যাক্টফুলি কিভাবে হ্যান্ডেল করেন। আপনার মনে হয় এটা কি কারণ হতে পারে যে আমরা দেখছি যে স্টেট টু স্টেট রিলেশনশিপটা একটু ডেটোরেট করছে, কিছুটা ভিন্ন ধরনের কথাবার্তা আসছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, এবং এই যে এজিটেশন তৈরি হচ্ছে দেশের ভেতরে, কেন জানি মনে হচ্ছে যে এখানে সরকার চাইলে আরো দৃঢ় পদক্ষেপ নিতে পারতো? ভারত সরকারের কথা বলছি। তাহলে এটা কি কারণ হতে পারে যে যেখানে ওনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে এখানে যদি একটা সংঘাত বা যুদ্ধ যাই বলি না কেন, এখানে যদি জড়িয়ে যায় ভারত, এটা তাদের জন্য খুব বড় কিছু বয়ে আনবে না, এটা তো একটা ক্যালকুলেটিভ রিস্কের বিষয় রয়েছে। আপনার মনে হয় কি হতে পারে? আমি খুবই অবাক হচ্ছি এবং এটার কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছি না। আমার ধারণা ছিল অধিকাংশ ভারতবাসীরা খুব বুদ্ধিমান, তারা যথেষ্ট বুদ্ধি রাখে। ভারতের অনেক কিছু আমার পছন্দ, তাদের কিছু কিছু সিনেমার খুবই পছন্দ, তাদের খাবার অনেকগুলো আমার পছন্দ, বেশ কয়েকটা নায়িকা আমার খুবই পছন্দ। বাট এই ঘটনাতে আমি খুঁজে পাই না যে ভারত সরকার কেন এই মিডিয়াকে দমন করার চেষ্টা করছে না। আমার কাছে মনে হচ্ছে তারা দে আর ওয়ান্টিং দেয়ার মিডিয়া টু টক দিস ননসেন্স অ্যাবাউট বাংলাদেশ। এবং তাদের কি এতটুকু দূরদৃষ্টি নাই যে এই মিথ্যাচার করে আমাদের যে ভালোবাসা হারাচ্ছে? দে হ্যাভ নো ফ্রেন্ডস ইন দি নেবারহুড নাও, দে হ্যাভ লস্ট মালদ্বীপ, দে হ্যাভ লস্ট শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, পাকিস্তান তো আছেই। আমাদের একমাত্র সকল যে বন্ধু বাংলাদেশ ছিল তাদেরকেও তারা হারাতে বসেছে। এবং এই বিগত 2 মাসে ভারতের প্রতি যতটুকু ঘৃণা মানুষের ছিল, I think it has been multiplied by 10 times because of the inactive attitude of the government and allowing. এবং এখানে আমি আপনাদেরকেও কিছুটা দোষারোপ করব। our media was not proactive. We did not have any counter narrative against the lies that has been being continuously circulated by Indian media. এবং এখন তো আমরা 5ই অগাস্টের পরে স্বাধীনতা পেয়েছি, এখন কোনো মিডিয়াকে তো কোনো সরকার কোনো ডিকটেট করবে না, আপনাকে কেউ বলবেও না আপনি কেন বলছেন না। ইউ হ্যাভ টু টেক দি ইনিশিয়েটিভ অ্যান্ড ইউ হ্যাভ টু প্রিপেয়ার দি কাউন্টার ন্যারেটিভ অ্যান্ড লেট দি ওয়ার্ল্ড নো হোয়াট ইজ দি ট্রুথ। এখানে এই মিডিয়া ওয়ারফেয়ারে এখন তো বড় বড় রাষ্ট্রগুলো তো এইসব যুদ্ধই করে, মিডিয়া ওয়ারফেয়ার করে, ইকোনমিক, ওয়াটার ওয়ারফেয়ার। এখানে আমি মনে করি যে খুবই খারাপভাবে আমরা ব্যর্থ হয়েছি, উই হ্যাভ ফেইলড ইন দিস। আমাদের মিডিয়াকে আমরা চাই 2 দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকুক, বাট কেউ আমাদের উপর একটা মিথ্যা, একটা অন্যায়, একটা অসত্য চাপিয়ে দেবে, সেটা তো আমরা কোনোভাবে আমরা গ্রহণ করতে পারি না। এটার প্রতিবাদ করতে হবে, সত্য কথাটা আমাদেরকে শেয়ার করতে হবে। জি, ধন্যবাদ। জনাব মেঘ মল্লার বসু, আমরা
জানি যে ভারতকে নিয়ে অনেক ক্ষেত্রে আমরা সাউথ এশিয়া আমাদের রিজনাল যে অবস্থান, সেখানে ভারতকে নিয়ে আমরা গর্ব করি অনেক জায়গায় যে একটা গ্লোবাল পাওয়ার হতে যাচ্ছে। ভারতের সাথে আমাদের দীর্ঘদিন মুক্তিযুদ্ধের সময় থেকে একটা ভালো সম্পর্ক ছিল, আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে, যদিও সেখানে বিভিন্ন ধরনের ন্যারেটিভ রয়েছে। তারপরও এবং ভারতের যেটা আমরা বলছিলাম যে সার্বিক ভারতের জনগণের সাথে আমাদের যেই সম্পর্ক, স্টেট টু স্টেট রিলেশনশিপ যাই হোক না কেন, জনগণের সাথে আমাদের একটা ভিন্ন ধরনের সম্পর্ক আমরা ফিল করি। এই যে সার্বিকভাবে ভারতীয় মিডিয়ার হয়তো কিছু জায়গা আপনি দেখেছেন, আপনি দেশের ভেতরে অবস্থান করছেন, সত্যতাটা সম্বন্ধে আপনি অবগত, তাহলে কি এমন ফ্যাক্টর হতে পারে যে এই 5ই অগাস্টের পর রেজিম চেঞ্জের সাথে সাথে এই ধরনের, আমরা জানি যে ফরেন পলিসি ওইভাবে রাষ্ট্রগুলো পরিবর্তন করে না হুট করে কোনো রেজিমের জন্য, যেটা মিস্টার সাব্বিরও বলছিলেন। তো সেখানে যে মিডিয়া কেন্দ্রিক যে প্রোপাগান্ডা বলবো, ভারতীয় কিছু হিন্দু জনগোষ্ঠী বা কিছু জোট তাদের যেই ধরনের এজিটেটেড সিচুয়েশান এবং সরকারের যেই ধরনের স্টেটমেন্ট এবং যেটা আন্তর্জাতিক আইনে যেই স্থাপনাগুলো রয়েছে যেগুলোকে নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্বের মধ্যে পড়ে, এই সার্বিক পরিস্থিতিটা কেন এমন হচ্ছে বলে আপনার মনে হয়? আমার কাছে মনে হয় যে এটা দুটো দিক ভাবার আছে। একটা হচ্ছে ভারত রাষ্ট্র হিসেবে ভারতের বাংলাদেশের উপর যে ইনফ্লুয়েন্স ছিল স্পেশালি গত 16 বছরে, সেই ইনফ্লুয়েন্সটা অনেক ক্ষেত্রেই বাংলাদেশের যে ফরেন পলিসি বা বাংলাদেশের যে অবস্থান সেটার স্বার্থের বিরোধী ছিল। ফর এক্সাম্পল রামপালের বিদ্যুৎ চুক্তি, আপনারা জানেন যে ওটা এনটিপিসি নিজের দেশে করতে পারেনি, ইন্ডিয়ান হাইকোর্ট ক্লিয়ারেন্স দেয়নি দেখে সেটা কিন্তু ইন্ডিয়ার সুন্দরবনে করা যায়নি, কিন্তু সেই প্রজেক্টটা বাংলাদেশে অনেক মানুষের প্রতিবাদের মুখেও স্থাপন করা হয়েছে। আমরা জানি যে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি কেন্দ্র করে বাংলাদেশের একটা কি ম্যাটেরিয়াল পরিস্থিতি, ওই চুক্তি আপনি এখন বাতিলও করতে পারবেন না। সো আমার কাছে মনে হয় যে এইটার একটা স্টেট লেভেল একটা অ্যাংজাইটি ছিল, যে হচ্ছে যে এখন আমরা যেহেতু একটা নতুন অভ্যুত্থানের পর একটা নতুন সরকার এসেছে, সেই সরকার বলছে খুব ক্লিয়ারলি তাদের সার্বভৌমত্বের জানান দিচ্ছে, তো সেখানে স্টেট হিসেবে তো তার কিছু ইন্টারেস্ট নিয়ে সে কনসার্ন, কিন্তু আমার মনে হয় না যে শুধু স্টেট লেভেলের ইন্টারেস্ট থেকে কনসার্ন থেকে পুরো ঘটনাটা ঘটছে। আমার কাছে মনে হচ্ছে যে আসলে পুরো জিনিসটাই তাদের ইন্টারনাল পলিটিক্যাল ডাইনামিকের কারণে হচ্ছে। মানে এই যে মনে হচ্ছে যে তারা কি বোঝে না যে, কিন্তু দেখেন তাদের এই হিন্দুত্ববাদী মব যা করলো তাতে তো জয়শঙ্করেরই মুখটা পুড়লো। জয়শঙ্কর আগের দিনও এসে কঠিন কঠিন কথা বলতেছেন বাংলাদেশ নিয়ে, পরের দিন তাকে হচ্ছে একদম আনইকুইভোকাল সরি বলতে হচ্ছে। তো তার মানে তো এটা স্টেটের ইন্টারেস্টে হচ্ছে না। কিন্তু এইটা যদি আপনি ভারতের ইন্টারনাল রাজনীতি দেখেন তাহলে এটা বিজেপির রাজনীতির জন্য একটা মারাত্মক উইন। সে দুইভাবেই রাজনীতিটা করবে। একটা হচ্ছে সে বাংলাদেশে হিন্দুর অবস্থা কত খারাপ এবং এখানে মুসলিমরা হিন্দুদের কিভাবে মেরে ফেলছে, ধ্বংস করে দিচ্ছে, এই ন্যারেটিভ প্রচার করে সে ভারত, পশ্চিমবঙ্গ, বিহার এবং হচ্ছে আপনার আরও ঝাড়খণ্ড বা ইভেন মহারাষ্ট্রেও এই আলোচনা আসছে, মহারাষ্ট্র নির্বাচনে নিয়েও তার আগেও এখানে বাংলাদেশি অভিবাসীর কথা আসছে। তো একদিকে সে এখানের হিন্দুদের কথা ভয় পাওয়াবে, আর একটা টার্গেট হচ্ছে যদি এখান থেকে একটা মাস ইমিগ্রেশন করানো যায় বা যদি নাও হয় ওটা ধুয়ো তোলা যায়, তাহলে আবার ভারতের ভেতরে সে বাংলাদেশি অভিবাসী বিরোধী যে রাজনীতি সেই রাজনীতি করবে। এবং এইটা বিজেপির এই মানে টেকনিক বা ট্রিক কাজে লাগছে। আপনি দেখেন যে পশ্চিমবাংলার অপেক্ষাকৃত লিবারেলতর দল যারা, তারাও বিজেপির ভাষায় না বললেও বিজেপির যে প্রিমাইস সেই প্রিমাইসে দাঁড়িয়ে কথা বলছেন। আপনি জানেন আইএসএফ নামে একটা রাজনৈতিক দল আছে পশ্চিমবঙ্গে, যেটা মূলত দলিত, মুসলিম এই জাতীয় আইডেন্টিটেরিয়ান ওই ফুরফুরা শরীফের সাথে বরাবর কানেক্টেড। তারা বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সে অত্যাচারের প্রতিবাদ করে হাই কমিশনে প্রোগ্রাম করেছে। আমরা দেখেছি যে সিপিআইএম এটার মানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটার কথা বলছে, এটা নিয়ে প্রতিবাদ করছে। তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেস তো মমতা ব্যানার্জি তো কি বললো দেখলি, শান্তি বাহিনী পাঠিয়ে দিচ্ছে। তো তার মানে হচ্ছে এইটা হচ্ছে লোকাল অডিয়েন্সের প্রেশার, যে যেহেতু রিপাবলিক বাংলা এবং মানে পুরো ইন্ডিয়ান মানে মিডিয়া মিলে একটা স্থাপন করে ফেলেছে যে বাংলাদেশে একটা খুব মানে বাংলাদেশ তো আফগানিস্তান হয়ে গেল, যার ফলে যেটা হয়েছে যে ওইখানকার লোকাল হিন্দু পপুলেশন এখন জিজ্ঞেস করছে তুমি কিছু করছো না কেন, যেহেতু এখান থেকে একটা বড় অংশ মানুষ এখান থেকে গিয়ে ওখানে আসেন, তাদের এক ধরনের দায়িত্ববোধের জায়গা বা তাদের কাছে মনে হয় যে তাদের ইন্টারভেনশন করা দরকার। কিন্তু এখানে মুশকিলটা হচ্ছে এখানে একটা ফান্ডামেন্টাল ডিসকানেক্ট আছে যে কি ঘটছে আর কি রিপোর্টেড হচ্ছে। স্যার যেরকম আপনাদের একটা মানে একটা ক্রিটিসিজম করলেন যে আপনারা মিডিয়ার জায়গা থেকে দেখাতে পারছেন না, এখন এখানে তো মুশকিল একপাক্ষিক না, মানে আপনি যদি দেখান ওটা তো ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে যাচ্ছে, ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে তো এটিএন নাই, কিন্তু ওর সবগুলো নিউজ চ্যানেলই কোনো ফর্মে আমার কাছে আসছে। আমরা টুইটার ইউজ করি না, আমরা কিন্তু বাংলাদেশ
বাংলাদেশিরা খুব একটা এক্স ইউজ করি না, right. কিন্তু ইন্টারন্যাশনালি যেই ইনফরমেশন ওয়ারটা, সেই ইনফরমেশন ওয়ারের একটা বড় অংশ হচ্ছে এক্স, এবং এক্সে তারা যা নয় তাই প্রমাণ করার চেষ্টা করছে। একটা ছোট্ট উদাহরণ দেই, এই আপনার এই যে দুর্গাপূজা হলো, এই দুর্গাপূজাতে ত্রিপুরাতে যে যেখানে ঘটনা ঘটলো, কিভাবে ন্যারেটিভ তৈরি হয়। ত্রিপুরাতে একটা পূজা হয়েছে বাংলাদেশ থিমে, সেখানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আছে, সেখানে রবীন্দ্রনাথের একটা ভাস্কর্য আছে। গোটা ভারত জুড়ে প্রচার হয়েছে, যেটা ওরা মানে ভারতের মধ্যবিত্তের একটা বড় অংশ জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভ্যুত্থানের পর রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙা হয়েছে, অথচ ভাস্কর্য ভাঙা হয়েছে 2023 সালে। দেখলাম, রাইট। অথচ ভাস্কর্য বানানো হয়েছে 2023 সালে, এবং এইটা আমরা প্রতিবাদ করে ভাস্কর্যটা বানিয়েছিলাম। চারুকলার কিছু আমাদের সহযোদ্ধারা বানিয়েছিলেন যে শেখ হাসিনা আমলে বাক স্বাধীনতা নাই, এই জন্য আদর্শ প্রকাশনী, যেহেতু ফাহাম আব্দুল সালামের একটা বই ছিল, এই জন্য আদর্শ প্রকাশনীকে স্টল দেওয়া হচ্ছিল না। তো এই জন্য আমরা একটা পেরেক মারা রবীন্দ্রনাথ দেখেছিলাম, যে গীতাঞ্জলির উপর পেরেক মারা, মুখে টেপ দেওয়া, এটা তখন ভেঙে ফেলেছিল। এবং মজার বিষয় হচ্ছে ভারতীয় মিডিয়া এটা জানে না তা না, কারণ এটা নিয়ে তখনও ভারতীয় মিডিয়াতে রিপোর্ট হয়েছিল। সাধারণ জনগণ হয়তো জানতো না। তার মানে এখানে দুটো পয়েন্ট আছে, এক, তার মানে ভারতীয় মিডিয়াটা ইচ্ছা করে জেনে শুনে কাজটা করা হচ্ছে, এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে সে ভারত জুড়ে যে ন্যারেটিভ নির্মাণ করলো, এখন আপনি রাজনৈতিক দলগুলোকে যেটা দেখতেছেন সেটা ওইটার প্রেশার, কিন্তু ফান্ডামেন্টালি যেটা মানে মূল মানে মুশকিলের জায়গাটা যেটা, সেটা হচ্ছে ইনফরমেশন ওয়ারটাতে আমরা হেরে যাচ্ছি। এটা নিয়ে আমাদের সবার খুব গভীরভাবে চিন্তা। আচ্ছা, আরেকটা জায়গা, এই যে বাংলাদেশের অভ্যন্তরে তো হিন্দু জনগোষ্ঠীর একটা বিরাট ভাগ রয়েছে, ওনাদের যে ইন্টারনাল রাজনীতিটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমরা ইসকনের সেখানে অবস্থান জানি, সাথে সাথে গতকাল অ্যাডভোকেট গোবিন্দ এসেছিলেন, উনিও খুব চমৎকার একটা কথা বলছেন যে উন্নয়নের ক্ষেত্রে যারা হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীর নেতাদের যতটা উন্নয়ন হয়েছে, সাধারণ হিন্দুদের উন্নয়নটার ছোঁয়াটা সেইভাবে তারা পায়নি। বিগত 16 বছরের কথা বলছি। তা এই যে সার্বিক যেই রাজনীতির জায়গাটা বা রাজনীতিতে তাদের অংশগ্রহণ, একটা নির্দিষ্ট দলের দিকে হয়তো খুব বেশি অ্যাফিলিয়েশনটা আমরা ফিল করি, বা এটা কতটা রয়েছে, আপনার সার্বিক বিশ্লেষণটা কি? এটার একটা হিস্টোরিক ট্রুথ আছে যে 50-এর দশকে বা 60-এর দশকে যখন এখানে সাম্প্রদায়িক বিভিন্ন সংঘাত হয়েছে, তখন আওয়ামী লীগ হিন্দু কমিউনিটির ভিতরে কাজ করেছে, এবং সেখান থেকে 60-এর দশক থেকে শুরু করে আপনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 75 পর্যন্ত একটা কমিউনিটির ভিতরে আওয়ামী লীগ নিজেদেরকে একটা এদের প্রতিনিধি হিসেবে একটা অবস্থানে দাঁড় করিয়েছে। এরপরে 80, 90, 2000, 2010 এর মধ্যে অনেক অনেক বিষয় রয়েছে। 72 থেকে 75 যত হিন্দু জমি দখল হয়েছে তার একটা বড় অংশ আওয়ামী লীগের নেতারা করেছে, কিন্তু মোটা দাগে যে এরা হিন্দুদের কথাটা বলতে প্রস্তুত, যে হিন্দুদের রিপ্রেজেন্টেশন করতে প্রস্তুত। এখন মুশকিলটা হচ্ছে ওই যতবারই না এই একটা ট্র্যাপের মতো হয়, যে যতবার আপনি একটা হিন্দুকে যে পলিটিক্যালি কনসাস না, তাকে এই কথাটা বলছেন যে আচ্ছা আপনি আওয়ামী লীগকে ভোট দেন কেন, বা আপনি ইন্ডিয়াকে সমর্থন করেন কেন, তো সে অফেন্ডেড হচ্ছে, হয়তো সে আওয়ামী লীগ করেও না, কিন্তু সে দেখতেছে অ্যাজিউমড তো হচ্ছে যে সে হচ্ছে। এটা একটা সাইকোলজিক্যাল জায়গা, এটা দুই কমিউনিটিরই যারা একটু চিন্তাশীল মানুষ তাদের এই সাইকোলজিক্যাল জায়গাটা বুঝতে হবে। যে ধরেন গতকালকে আমরা যখন জগন্নাথ হলে একটা মিছিল হয়েছে, জগন্নাথ হল থেকে মানে ইয়েতে একটা মিছিল এসেছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, তো ওই মিছিলের জন্য জগন্নাথ হলের ছাত্ররা যখন অর্গানাইজ করছিল তখন আমি ওখানে ছিলাম, তো আমি শুনছিলাম, তো একজন এসে বলতেছে যে ভাই গেলেও লাভ নেই। কেন? বলে গেলেও বলবে যে হইতেছে কোনো প্রতিবাদ করে না, গেলেও বলবে যে তোরা তো সব দালাল। এখন এই ডিস্ট্রাস্টটা কেউ কাউকে দোষারোপ করে ঠিক করা যাবে না। এইটা হচ্ছে ফর মানে যারা গ্রেটার অডিয়েন্স এই কথাটা শুনছেন, যারা মুসলিম অডিয়েন্স এবং বোঝার চেষ্টা করছেন যে এই মুহূর্তে কি করলে একটা দায়িত্বশীল কাজ হয়। আর হিন্দু সমাজের ভিতরে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, যেহেতু আপনি বললেন যে আওয়ামী লীগের এক ধরনের একটা মানে অবস্থান হিন্দু কমিউনিটির মধ্যে ছিল, এবং গত 16 বছর তো রাজনীতি ছিল না, যার ফলে তাদেরকে কিছু দিতেও হয় নাই। এবার 16 বছর পরে যখন হঠাৎ করে একটা বড় পরিবর্তন আসলো, খেয়াল করে দেখেন 5ই আগস্টের আগে কিন্তু কোনো হিন্দু মুসলিমের আলাপ ছিল না। 5ই আগস্টে যখন শহীদ হচ্ছে হচ্ছে তখন কেউ এগুলো চিন্তাও করে নাই যে কে হিন্দু কে মুসলিম কি বিষয়। 5ই আগস্টের পরে যখন একটা পট পরিবর্তন ঘটলো, তখন ন্যাচারালি যেহেতু অতীতের অনেক ট্রমা আছে, অনেকে অর্গানাইজ করা শুরু করলো যে না আমাদের এবার ঠেকাইতে হবে, এবার যাতে বড় কিছু না হয়। এবার যেটা হয়েছে যে আসলে অনেক ক্ষেত্রে সরকারও অনেকগুলা জায়গায় যথেষ্ট জোরালো ভূমিকা রাখতে পারে নাই, অনেকগুলা জায়গায় আমি বলবো না সদিচ্ছার অভাবের কারণে, আমি বলবো যে আসলে এইটা এত দ্রুত ম্যানেজ করা এটা তো আসলে একটা সোশ্যাল সমস্যা। এটা আপনি শুধুমাত্র সিকিউরিটি দিয়ে মন্দিরের সামনে মানে গার্ড বসায় সমাধান করতে পারবেন, এটা লং টার্ম একটা হিলিং প্রসেসের বিষয় আছে। তো
সেই জায়গা থেকে আসলে ট্রাস্টটা গেইনড হয় নাই। হিন্দু কমিউনিটির ভিতরে এক ধরনের একটা আতঙ্ক আছে, এবং এই আতঙ্কের আর একটা বড় কন্ট্রিবিউশন হচ্ছে সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন একো চেম্বার তৈরি হয়ে গেছে। আমরা বলি যে পোস্ট ট্রুথ, মানে ট্রুথ বলে এখন আর কিছু নাই, যেটা কনস্ট্রাক্ট করা হচ্ছে সেটাই। অনলাইনের তো পশ্চিমবঙ্গ বাংলাদেশ নেই, তো আরএসএস যেই প্রোপাগ্যান্ডাগুলো টার্গেট করতেছে সেই প্রোপাগ্যান্ডার একটা অংশ হিন্দুদের দিকে যাচ্ছে। আবার একই সঙ্গে মুসলিম কমিউনিটির একটা অংশ থেকে এরকম আলাপ আসতেছে যে তারা প্রমাণ করুক যে তারা দেশাত্ম। মানে এটা তো ডিফল্ট পজিশন না, আমি যদি কোনো কিছু না বলি আপনি প্রাইমারিলি ধরে নেবেন আমি বাংলাদেশের পক্ষে, আমি আই হ্যাভ টু সে সামথিং টু সাজেস্ট আদারওয়াইজ ফর ইউ টু অ্যাজিউম যে আই এম নট। মানে এখানে তো মানে বার্ডেন অফ প্রুফ তো মানে যে একটা নাগরিকের কাছে না। তো এইটার ফলে আর একটা অভিমানের পরত তৈরি হচ্ছে, যার ফলে জিনিসটা একটা টেনশন তৈরি হচ্ছে। কিন্তু এই কথাটাও বলা জরুরি যে ফেসবুকে আপনি যা দেখেন আর রিয়ালিটিতে যা দেখি এটা এক না, এটার মধ্যে একটা বিশাল ডিফারেন্স। এই যে ইসকনের জায়গাটা বলছিলাম, ইসকনের জায়গাটা তাদের কি পরিমাণ আপনার ফলোয়ার রয়েছে আমাদের হিন্দু কমিউনিটির মধ্যে, এবং ইসকনের সার্বিক অবস্থানটা কি ওই কমিউনিটিতে? ইসকন হিন্দুদের মধ্যে একটা সিগনিফিক্যান্ট সংগঠন, কিন্তু ইট ইজ নট দি অনলি অর্গানাইজেশন, এবং ইটস নট ইভেন দি মেইন অর্গানাইজেশন। যেটা হয়েছে, যেহেতু বাংলাদেশের যেই রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার উপরে দীর্ঘদিন নানান রকম কারণে, ফর এক্সাম্পল 2001 থেকে 5 নিয়ে এত গল্প এত আলোচনা যে কত অত্যাচার হয়েছিল, 16 বছর আওয়ামী লীগ এটা বেঁচে খাইছে, যে 2001 থেকে 5 বিএনপি আমলে সংখ্যালঘুদের উপর কত নির্যাতন অত্যাচার হয়েছিল, কিন্তু সেগুলোরও তো বিচার হয়নি। সো যার ফলে হয়েছে বাংলাদেশের হিন্দু কমিউনিটির একটা বড় অংশের কাছে মনে হয়েছে বিচার চাওয়ার জন্য আসলে দেশীয় জায়গাগুলোর মধ্যে যাওয়া যাবে না, তাহলে ইন্টারন্যাশনাল লবি ভালো কার আছে? ইসকন গত 2-3-4 বছরে এইভাবে করে বিভিন্ন ক্ষেত্রে এক ধরনের একটা সম্পর্ক হিন্দু কমিউনিটির ভিতরে খুব স্ট্রং জায়গায় গিয়েছে। এবং 5ই আগস্টের পর হিন্দুদের মধ্যে একটা ইয়ে হয়েছে যে ঠিক আছে, যা ডিভিশন আছে বাদ, এখন আমরা একসাথে হয়ে আমাদের দাবি দাওয়াগুলো করব। কিন্তু মুশকিল হচ্ছে যে এই মানে যদি একটু এভাবে করে বলি যে ডেটোনেটারগুলো দেশের ভিতরে না। ইসকন তো অনেক বড় সংগঠন, এবং ইসকন আছে 70-এর দশক থেকে, তাহলে এতগুলা পট পরিবর্তন হলো, ইসকনকে আমরা এই রোলে দেখি নাই কেন? তার মানে ইসকনেরও চিন্তা করতে হবে। ইসকনের অনেক লোকজন বলতেছে যে আমরা তো ভাই জঙ্গি না, মানে আর যাই বলো না কেন, মানে যদিও কোথায় কোথায় জানি অস্ত্র রাখার কাহিনী 1-2টা জায়গায় আসছে, কিন্তু এই যে ন্যারেটিভটা যে ইসকন বোধহয় সশস্ত্র কিছু প্ল্যান করতেছে, এটা ইসকনের অর্গানাইজেশন হিসেবে ধরনই না। তাকে আপনার চিন্তা করতে হবে একটা আইএনজিওর মতো করে, যদি আমি স্ট্রাকচারালি বলি, যার বিভিন্ন জায়গায় ইউনিট আছে, এবং সে তার মতো করে লোক রিক্রুট করে, চেষ্টা করে যে তারা সোসাইটির নানান গুরুত্বপূর্ণ জায়গা যাক, তাতে তাদের আরেকটা লোককে যাতে ঢুকানো যায়, এইরকম একটা অর্গানাইজেশন। কিন্তু আমার যেটা পলিটিক্যাল মানে অ্যাজাম্পশন, সেটা হচ্ছে এইটার ভিতরে, এই সংগঠনগুলোর ভিতরে নানান রকম ইনফিল্ট্রেটর ঢুকে গেছে। কারণ যেই ধরনের রেটরিক এইসব জায়গার ভেতর থেকে আসতেছে, এগুলা এদের রেটরিক ছিল না। এই রেটরিকগুলা 5ই আগস্টের পর থেকে আসতেছে। কিন্তু আই থিঙ্ক ইটস ভেরি নেসেসারি, এখন অলরেডি হচ্ছে হিন্দু সমাজে এই ইন্ট্রোস্পেকশন, যে এই এলিমেন্টগুলো কিভাবে ঢুকলো, একটা নিরস্ত্র নন ভায়োলেন্ট জিনিসকে ভায়োলেন্সের দিকে কেন নিয়ে যাওয়া হলো, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ধন্যবাদ জনাব সাব্বির আহমেদ চৌধুরী। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে আমাদের যেই সার্বিক পরিস্থিতিটা এবং এই হিন্দু জনগোষ্ঠীকে কেন্দ্র করে যেই উত্তাপটা ছড়াচ্ছে, এবং আমরা আজকে দেখলাম যে এই দুই দেশের মধ্যে, এবং এখানে আপনার কোনো সাজেশন রয়েছে কিনা যে দ্বিপাক্ষিক সম্পর্কে আর কিছু করার আছে কিনা বাংলাদেশ পক্ষ থেকে? এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা জানতে চাইবো যে আজকে আমরা দেখেছি যে ব্রিটিশ হাই কমিশন ওনারা ওনাদের যে নাগরিক রয়েছেন তাদের একটা সতর্ক বার্তা দিয়েছেন যে বাংলাদেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে, এবং পুলিশ স্থাপনা থেকে শুরু করে যেখানে লোক সমাগম হচ্ছে বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সেই জায়গাগুলোকে এড়িয়ে চলার মতো। তা এই যে সার্বিক এই ঘটনাগুলোর সাথে এই যে তাদের সতর্ক বার্তা, এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে হলো এই যে সংখ্যালঘুর বিষয়টা এবং আমাদের কি করণীয় আছে। আমাদের এখানে যে বিগত অনেক বছরে ভারত নির্ভরশীলতা, এই বিষয়টা থেকে এই বিষয়টা আমাদের লক্ষ্য করা দরকার যে আমাদের নিজস্ব সক্ষমতাটাকে অবশ্যই বাড়ানো দরকার। চিকিৎসা ক্ষেত্রে আমাদের বিপুল সংখ্যক চিকিৎসা প্রার্থী তারা ভারতে যাচ্ছে। আজকে এই যে ভিসা দেয়া কমিয়ে দিল, যদি বাংলাদেশে চিকিৎসা
ব্যবস্থার প্রতি জনগণের আস্থাটা থাকতো, তাহলে তাদেরকে ভারতে যেতে হতো না। এত কষ্ট করে ভিসা নিয়ে একজন রোগীর পক্ষে ট্রাভেল করা এটা অনেক কঠিন ব্যাপার। তো সুতরাং আমাদের যে সক্ষমতা সেটা বাড়ানো দরকার। তারপর যে অসম চুক্তিগুলো হয়েছে, যেটা ইতিমধ্যে বলা হয়েছে, এটা কি আসলে ভারত আমাদেরকে চাপ দিয়ে করেছে? সেটা তো কখন মনে হয় না। এটা আমার মনে হচ্ছে যে আমরা নিজেরাই তাদেরকে এগুলো ইনভাইট করেছি, এবং এটা যে কত মারাত্মক, কত ক্ষতিকর, তো এই বিষয়গুলো এখন পর্যালোচনা করা দরকার। এটা আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। তো আমাদের এই সক্ষমতাগুলো বাড়ালে আমরা, অর্থাৎ এই যে আমাদের প্রতি আচরণগুলো, সেখান থেকে অন্তত কিছুটা এই সমস্যাগুলোর সুরাহা হতে পারে। এখন ধর্মীয় বিষয় একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই বিষয়টা এখন, কারণ আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও এই যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ, তারা বিভিন্ন সময় অনেক সমাবেশ করে, অনেক বিক্ষোভ করে, অনেক প্রতিবাদ জানিয়েছে। কিন্তু তখন তো বাংলাদেশের কোনো দূতাবাস ভারতে এভাবে আক্রমণ হয়নি। কিন্তু এখন যে মাত্রায় এটা করা হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে এটা খুব বিরল একটা দৃষ্টান্ত। সুতরাং এটা বলাই বাহুল্য যে এটা ইনস্টিগেট করা হচ্ছে, এটাকে বিভিন্নভাবে উত্তক্ত করেই এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে। সুতরাং আমাদের এখন একটা কাউন্টার ন্যারেটিভ প্রতি মুহূর্তে তৈরি করতে হবে, যে আসলে কারা, বিশেষ করে কারা এটা করছে, এটা চিহ্নিত করে। আপনারা দেখেছেন যে 2-1 দিন আগে তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখানে যে দূতাবাসগুলো আছে, তাদের দূতাবাস প্রধান, তাদেরকে ডেকে এই বিষয়টা বলা হয়েছে যে আসলে এখানে বিষয়টা কি। এখানে বাংলাদেশে কখনোই হিন্দু মুসলিম যে সম্প্রীতি, এটা কখনোই কোনো সমস্যা ছিল না। কখন হয়েছে? দেখা গেল ইলেকশনের আগে, অর্থাৎ ক্ষমতাসীন সরকারকে অবনমিত করার জন্য, অথবা কোনো একটা উদ্দেশ্যে সবসময় এই জিনিসগুলো হয়েছে। যদি এটা বিচার করা হয় যে বাংলাদেশে যে হিন্দু আছেন এবং তাদের যে পার্সেন্টেজ, কেউ বলে 8%, কেউ বলে 10%, এবং চাকরিতে কতজন হিন্দু আছে, সেই পার্সেন্টেজ আকারে তাদের সংখ্যা অনেক বেশি। একটা উদাহরণ দিচ্ছি, যদি পাশাপাশি দুই প্রতিবেশী, একজন হিন্দু একজন মুসলিম, কোন একটা কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে, মারামারি এমন পর্যায়ে গেল যে একজন মারা গেল, যদি মুসলিম মারা যায় তখন বলা হয় যে এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে একজন মারা গেছে। কিন্তু যদি হিন্দু বলা হয় তখন বলা হয় একজন সংখ্যালঘিষ্ঠ ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এখন সংবাদ একই ঘটনা, কিন্তু সংবাদটা কিভাবে ছড়াচ্ছে, এই বিষয়গুলো নিয়ে এখানে আমি মনে করি বিশেষ করে এই সময়ে এটা, এই ন্যারেটিভ একটা তৈরি করে এটা বিদেশিদেরকে অবহিত করা দরকার। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর ওখানে যে হিউম্যান রাইটস যে অর্গানাইজেশনগুলো আছে, পাশ্চাত্য দেশগুলো, তারা এই জিনিসগুলো খুব লক্ষ্য করছেন। এখন সেখানে যদি একটা ভুল তথ্য তাদের কাছে যায় যে এখানে সংখ্যালঘিষ্ঠদের উপর অত্যাচার হচ্ছে, এটা আমাদের উপর একটা বড় প্রভাব বিস্তার করবে। সুতরাং সঠিক তথ্যটা এখন দেয়াটা আমাদের অত্যন্ত প্রয়োজন, যে আসলে কি কারণে এই জিনিসগুলো হচ্ছে। আচ্ছা, আরেকটা জায়গা, যে ভারতের সাথে তো আমাদের দ্বিপাক্ষিক বেশ কিছু সমস্যাও রয়েছে। আমরা পানি বন্টন চুক্তি থেকে শুরু করে অনেক সময় হিল ট্যাক্সের বিষয় বা আমাদের ট্রেড গ্যাপের বিষয়, এই জায়গাগুলোতে আমরা কেন একটা মানে দিনের পর দিন সিচুয়েশনটা তো ডেটোরেটই করছে, আমরা তো খুব ভালো একটা অবস্থানে যেতে পারছি না। তা আমাদের ডিপ্লোমেসির জায়গায় বলি বা আমাদের যে ডায়ালগের জায়গাগুলো বলো, বা তাদের সাথে যে বিভিন্ন সময় আমরা আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বসি, তো সেখানে সাফল্যের ক্ষেত্রে বাধাটা কোথায় থাকে? এখানে প্রথমে হলো আমরা এই যে ট্রেডের ক্ষেত্রে সবসময় এটা বলে থাকি ট্রেড ডাইভার্সিফিকেশন, কিন্তু এখন এটা আমরা করছি না বা করতে পারছি না, বা করার জন্য আসলে কতটুকু উদ্যোগ নিচ্ছি সেটা হলো বিষয়। যে কারণ আপনারা এখন দেখছেন যে পত্রিকাগুলোতে, যে আগে এই বিগত 15 বছরে বা ইভেন তার আগেও যে কখনো এটা হয়নি তা না, যে ব্যবসার ক্ষেত্রে যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, যারা এখানে একটা বড় অবদান রাখতে পারে, কিন্তু যখন লোন নেওয়ার ক্ষেত্রে
তারা কখনো অগ্রাধিকার পায় না, যেখানে আমি মনে করি যে তাদেরকে অগ্রাধিকার সবচেয়ে বেশি দেওয়া উচিত, তারা এই ডাইভার্সিফিকেশনটা আনতে পারে। কারণ বড় ব্যবসায়ী তারা হঠাৎ করে যারা গার্মেন্টস করছেন তারা চট করে ওখান থেকে সরে অন্য কোনো একটা নতুন ব্যবসার উদ্যোগ নিয়ে এই ঝুঁকিটা নিতে চাইবেন না। এখন এসএমইস যারা আছে তাদেরকে যদি উৎসাহিত করা না হয় এবং এই লোন দেওয়ার ক্ষেত্রে যদি পলিটিসাইজেশন হয়, তাহলে সেটা কিভাবে হবে? আগে আমি মনে করি এখানে কূটনীতির চাইতে আগে নিজের সক্ষমতাটা কতটুকু আছে সেই বিষয়টাকে আগে নজর দেওয়া উচিত। কারণ আমরা যে ভারত থেকে আমদানি করছি আমাদের রপ্তানির চাইতে অনেক গুণ বেশি। আমরা তো সেই আমদানিগুলো এমন না যে আমরা শখের বশে করছি, অনেক আমদানি আমাদের রপ্তানির সাথে সম্পৃক্ত, আমরা এটা করতে বাধ্য হচ্ছি। চায়নার ক্ষেত্রেও তাই, চায়নার ক্ষেত্রে এই ট্রেড গ্যাপটা আরো বেশি, অলমোস্ট ভারতের চাইতে ডাবল আমাদের ইম্পোর্ট। এই যে ভারতের ধরেন এতগুলো চ্যানেল আমাদের দেশে যে সম্প্রচার হচ্ছে এবং আমাদের চ্যানেলগুলো কিন্তু ওখানে দেখা যায় না। আমরা জানি যে টিভি চ্যানেলগুলোর মাধ্যমে কিন্তু আপনি মার্কেটিং স্ট্র্যাটেজির একটা বড় বিষয় রয়েছে। আমাদেরও কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আমরা দেখেছি যে প্রাণ যেমন ওখানে কিছু বিজনেস করেছে বা যারাই ওখানে গেছে তারা কিন্তু ভালো করেছে। তো এই যে আমাদের চ্যানেলগুলো ওখানে চলছে না, বা আমরা কি সেই ধরনের কোনো উদ্যোগ নিয়েছি কিনা, এবং কেন আমরা ভারতের এতগুলো চ্যানেলকে অনুমোদন দিয়েছি, যে সেখানে আমাদের কি কোনো জায়গা ছিল কিনা, বা আপনারা কখনো চেষ্টা করেছেন কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে? আচ্ছা, এটার অবশ্য সঠিক তথ্যটা আমার কাছে নেই, কিন্তু না করার এখানে কোনো কারণ নাই। কারণ যেহেতু আমরা ট্রেডের ক্ষেত্রে সবসময় আমরা এটা বলে এসেছি, কিন্তু বিষয়টা হলো যে আমরা কি এমন কিছু দেখাতে পেরেছি যেটা ওখানে প্রতিযোগিতায় আমাদের এই প্রোডাক্টগুলো, তারা যদি সেখানে একটা এমবার্গো দিয়ে থাকে বা তারা যদি সেখানে ট্যারিফ অনেক বাড়িয়ে থাকে, আমরা তো সেই জিনিসটা করতে পারি। এটা তো আসলে শুধু কূটনীতি না, এখানে সার্বিকভাবে এই যে ট্রেডের বিষয়টা, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আরো সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় সবাই এর সাথে জড়িত। যে এখন সেটা যদি আমরা করতে চাই, অবশ্যই তখন আমাদের সক্ষমতাটা বাড়াতে হবে। অর্থাৎ যে জিনিসগুলো আমরা আমদানি করে এই যে আমাদের যে আমদানি রপ্তানির এই যে ব্যবধানটা ভারতের পক্ষে বিপুল পরিমাণে যাচ্ছে, সেটা কমানোর ক্ষেত্রে $11 বিলিয়ন বাণিজ্য হয় ভারতের সাথে আমাদের এই জায়গাগুলোতে, যার বেশিরভাগ অংশ রয়েছে ভারতের দিকে। আমরা খুব সিলেক্টিভ কিছু আইটেম, এবং যেটা আমরা বলেছি যে আমাদের যেমন ধরেন বিভিন্ন ধরনের কাপড় বা বিভিন্ন ধরনের আমাদের জিনিস রয়েছে যেগুলো আমরা দেখেছি যে ব্যক্তিগতভাবে আমরা যখন নিয়ে যাচ্ছি ওনারা ব্যবহার করছেন বা পছন্দ করছেন, কিন্তু ওনাদের ওখানে সেটা পাওয়া যাচ্ছে না। তা আমার কথাটা হচ্ছে যে কূটনৈতিক যে আমাদের সম্পর্কগুলো রয়েছে সেখানে তো আমাদের সেখানেও যে কমার্শিয়াল সাইড দেখারও তো হাই কমিশনের লোক থাকে, তো সেগুলোর কি উদ্যোগগুলো কখনো নেওয়া হয়েছে কিনা? না, আমি যতটুকু জানি এটা অবশ্যই নেওয়া হয়েছে, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে তারা যদি প্রস্তাব দেওয়ার পর তারা যদি না নেয় তখন আপনি কি করবেন? আপনার একমাত্র উপায় হচ্ছে আপনি নিজে তখন সেটা আমদানি না করে তার একটা বিকল্প বের করা, এবং বিকল্পটা হচ্ছে আপনি নিজে সেই জিনিসগুলো তৈরি করবেন। এটাই, আমি এর বাইরে আর কোনো সমাধান দেখি না। যতক্ষণ পর্যন্ত না আমরা এই সক্ষমতাটা নিজেদের বাড়াতে পারবো, আমরা যদি কোনো কিছু তাদের থেকে না নিতে চাই, কেউ আমাদেরকে কখনো জোর করবে না। কিন্তু তাতে কি আমাদের চাহিদা, এই যে আপনি চ্যানেলগুলোর কথা বললেন, এটা কি তারা আমাদের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে নাকি না আমরা আগ্রহ সহকারে সেগুলো নিয়ে আসছি? এখন আমরা আগ্রহ সহকারে নিয়ে আসলে তারা যদি সেটা আগ্রহ সহকারে না নেয় এবং আমাদের কাছে যদি সেটা অপছন্দ হয়, আমরা সেটা নেব না, তো আমরা সেই জিনিসটা করছি না কেন? আচ্ছা, আমরা এবার মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, এই যে নিরাপত্তার জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা শুনছি যে চিকেন নেকের কথা, এবং সেখানে
অনেকেই এটা জুজুর ভয় বলবো যে ভারতকে অনেকেই বলার চেষ্টা করছে যে এখানে বাংলাদেশ একটা দখল নিতে পারে, বা আমরা বিভিন্ন সূত্রে শুনছিলাম যে লালমনিরহাটে আমাদের যে একটা সময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে বিমানবন্দর, যেখানে প্রায় বোধহয় 4 মাইল লম্বা একটা রানওয়ে রয়েছে, সেই জায়গাটা কেন্দ্রিকও কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। এই যে সার্বিক যে পরিস্থিতি নিরাপত্তার, বা অনেকেই বলছেন যে পাকিস্তানের সাথে আর্মস ট্রেডের জায়গায় কোনো উন্নয়ন করা যায় কিনা, তো এই যে নিরাপত্তার জায়গা, এখানে আপনার কোনো সাজেশন রয়েছে কিনা যে আমরা এই সাউথ এশিয়ান রিজনে মোর যেটা হচ্ছে যে সিকিউর কিভাবে থাকতে পারি? অনেক ধন্যবাদ। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড সভরেন্টি, এবং সেটার জন্য আমাদের একত্রিতভাবে আমাদের পরিকল্পনা করতে হবে, এবং এই পরিকল্পনা মোতাবেক আমাদের কোথায় ক্যান্টনমেন্ট হবে, কোথায় নেভি বেস হবে, কোথায় এয়ার বেস হবে, এগুলো এমনভাবে পরিকল্পনা করতে হবে কখনো যদি যুদ্ধ বাধে সেক্ষেত্রে আমাদের যুদ্ধ পরিচালনাটা যাতে সহজতর হয়। আমি শুনেছি, আই ডোন্ট হ্যাভ ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, যে আমি এটা একটা জানতাম যে আমাদের একটা প্যারা কমান্ডো ব্যাটালিয়ন যখন রেইজ হলো ব্যাক ইন 1992-93, প্যারা কমান্ডো ব্যাটালিয়ন একটা অত্যন্ত একটা পোটেন্ট একটা ফোর্স, স্পেশাল ফোর্স। তারা ফিজিক্যালি ভেরি হার্ড ট্রেন, দে ক্যান ফ্লাই ফ্রম দি এয়ারক্রাফট, কমান্ডো অপারেশন ইত্যাদি ইত্যাদি। এবং আমি শুনেছি তখন আমাদের প্রতিবেশী এটা অনেক নাকি প্রতিবাদ করেছিল যে এরকম একটা ফোর্স তোলা যাবে না, আমাদের কেন প্রয়োজন। আমরা যখন সাবমেরিন কিনি তখন তারা প্রতিবাদ করেছিল যে বাংলাদেশ তো একটা ফ্রেন্ডলি নেশন, আমাদের তো আক্রমণ করার অভিলাষ নেই, আমরা কেন সাবমেরিনের মতো একটা এগ্রেসিভ আক্রমণাত্মক একটা অস্ত্র আমরা কিনবো। এবং এটাও শুনেছি যে লালমনিরহাট এই এয়ারবেসটা ফাংশনাল করার ব্যাপারে তাদের আপত্তি ছিল, এবং গত 15 বছর সরকার যেহেতু আমাদের প্রতিবেশীদের অত্যন্ত কাছের বন্ধু ছিল, তাদের কথায় উঠতে বসতো, সেটাতে রাজি হয়নি। তো আমাদের যদি আমরা স্ট্র্যাটেজিক্যালি যদি আমরা মনে করি লালমনিরহাটে আমাদের বেস প্রয়োজন, অবশ্যই আমরা করব, দিস ইজ দি টাইম টু ডু দ্যাট। এবং আমি সেটাই তো বললাম যে উই ক্রিয়েট ডিটারেন্স টু কিপ পিস, নট টু ফাইট ওয়ার। এবং আমাদের যুদ্ধ যেখান থেকে করতে সুবিধা হবে আমরা সেই মোতাবেক আমরা আগাবো, এবং উই শুড নট কেয়ার অ্যাবাউট হোয়াট আদার্স সে। উই হ্যাভ দি লিবার্টি টু প্ল্যান আওয়ার ওন ডিফেন্স অ্যান্ড অ্যাকর্ডিংলি এক্সিকিউট ইট। লালমনিরহাট কেন, আমাদের আর কোথাও যদি আমাদের সেটা প্রয়োজন হয় আমরা সেটা অবশ্যই আমরা করব। এবং in international diplomacy there is no permanent friends or foe. পাকিস্তানের সাথে আমরা একসাথে ছিলাম, একটা দেশ, তাদের সাথে যুদ্ধ হয়েছে, তাদের প্রতি আমাদের একসময় অনেক ঘৃণা ছিল, তারা অনেক অত্যাচার অবিচার করেছে বাংলাদেশে। বাট এখন যদি আমরা মনে করি যে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ উইল বি এ গেইনার টু বি ক্লোজার টু পাকিস্তান, ক্লোজার ইন এ সেন্স টু ইম্পোর্ট আর্মস অ্যান্ড অ্যামুনিশন যেটা তারা তৈরি করে, আমরা যদি স্বল্প মূল্যে হাই কোয়ালিটি জিনিস আমরা পাকিস্তান থেকে আনতে পারি, ওয়াই নট। আমি পাকিস্তানের কথা বলছি না, যেই দেশ থেকেই আমরা যেটা স্বল্প মূল্যে আমাদের সাথে স্বল্প মূল্যে ভালো জিনিস আমরা যদি আনতে পারি, রদ্দি জিনিস না ভালো জিনিস আনতে পারি, যে কোনো দেশ হোক না কেন উইল ব্রিং ইট। চায়না বাংলাদেশের কাছে সাবমেরিন বিক্রি করেছে, পাশাপাশি মায়ানমারের কাছে অ্যান্টি সাবমেরিন টর্পেডো বিক্রি করেছে। মায়ানমার আমাদের কাছে বিমান বিক্রি করবে, পাশাপাশি মায়ানমারের কাছেও বিমান বিক্রি করবে। সো আমরা যদি মনে করি যে চায়না আমাদের সবচেয়ে কাছের বন্ধু, ওখানে কিন্তু মায়ানমারও মনে করছে কিন্তু চায়না তাদের। সো ইট ইজ জাস্ট ম্যাটার অফ মানি, এবং দের ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ডস অর ফো। আমাদের যখন যেটা প্রয়োজন আমরা সেটা করবো দেশের সাথে। আমাদের একটা কথাই মনে করতে হবে যে উই হ্যাভ টু বি সেলফলেস। আমাদের যারা প্ল্যানার আছে, আমাদের ব্যক্তিগত লস গেইন এর ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থে আমাদের কাজ করতে হবে। আমাদের যেসব চুক্তি, এবং এটা তো আনবিলিভেবল, আমরা এতগুলো ইন্ডিয়ান চ্যানেল অ্যালাউ করবো, বাংলাদেশের কোনো চ্যানেল ভারতে দেখাতে পারবে না, এটা হাউ কুড উই এগ্রি টু দিস? এবং তখন আপনারা কেন উচ্চ স্বর তুলেন, আপনারা তখন এটার প্রতিবাদ করেননি? এবং আমরা যদি 5টা চ্যানেল ওদের অ্যালাউ করি, আমাদের 2-3টা তো অন্তত করা উচিত। সো এটা শুধু মিডিয়ার ক্ষেত্রেই না, অনেক ক্ষেত্রেই আমার মনে হয় এই বৈষম্যটা আছে, এবং এই বৈষম্যটা অবশ্যই এটা রেকটিফাই করা উচিত। এবং নিয়ম মাফিক ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যেভাবে যেটা কারেকশন করা দরকার, ইট শুড বি এ উইন উইন সিচুয়েশন। আমি অ্যাম্বাসেডর সাব্বিরের সাথে একটা জিনিস একমত
যে আমাদের ক্যাপাবিলিটি বাড়াতে হবে। আমরা কেন ভারতে আমরা চিকিৎসা নিতে যাব? আমাদের ডাক্তাররা তো কম মেধাবী না। মাহাতির মোহাম্মদ যখন হার্ট অ্যাটাক হলো, ওনাকে বলা হলো ওনাকে বিদেশে যেতে হবে ওপেন হার্ট সার্জারি। উনি বলছে আমি কি প্রাইম মিনিস্টার হলাম যে আমার দেশে আমার হার্ট অপারেশন করতে পারে না, আই উইল নট গো অ্যাব্রড। তারপরে ডাক্তার ট্রেনিং করে 3 বছর পরে ওনার অপারেশনটা ওখানে মালয়েশিয়াতে হচ্ছে। আর আমাদের কানে প্রবলেম, দাঁতে প্রবলেম, আমার দৌড় দিই আমরা লন্ডনে। সো আমাদের যারা দেশ চালায় তাদের যদি আস্থা আমাদের ডাক্তারদের উপরে না থাকে, তাহলে জনগণের আস্থা কোত্থেকে আসবে? এবং আমরা যদি চিকিৎসা নিতে ভারতে না যাই, ইট ইস এ বিগার লস টু দেম। আমি এটা বারে বারে বলছি, ইট ইস এ লস ফর বোথ। অফকোর্স আমাদেরও লস, তাদেরও লস। সো এই সক্ষমতাটা বাড়াতে হবে এবং মিডিয়ার রোলটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা কী ন্যারেটিভ দিচ্ছেন? একটা অ্যাম্বাসেডর সাহেব যেটা বললেন যে একই কথা, একবার ইউএসএ এবং রাশিয়া একটা কম্পিটিশন হচ্ছিল, ইউএসএ জিতে গেল, রাশিয়া হেরে গেল। ইউএস মিডিয়াতে আসলো যে আমরা পৃথিবীর একটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং রাশিয়া হয়েছে লাস্ট। রাশিয়ান মিডিয়াতে তো বললো যে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে রাশিয়া হ্যাজ বিকাম রানার্স আপ, এবং যা ইউএসের পজিশন ছিল লাস্টের আগেরটা। তো তারা কেউ কিন্তু কোনো মিথ্যা কথা বলে নাই, সবাই সত্যি কথা বলেছে, বাট এমনভাবে বলেছে তাদের এজেন্ডা। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই মিডিয়া আর ভেরি কেয়ারফুল। আমরা এমন কোনো উত্তেজনামূলক সংবাদ আমরা এমনভাবে প্রচারিত করব না যেটা 20 বছর পরে যে ঘটনা জানে না সেটা নিউজটা দেখে সে একটা ভুল ধারণা তার সে, এবং আমাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি। উই অল হ্যাভ টু বি রেসপন্সিবল। এই দেশটাকে আমরা ভালোবাসি, আমরা এই দেশটাকে একটা সুন্দর, আমি বিশ্বাস করি আগামী ইলেকশন হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন, যেখানে মানুষ সবচেয়ে যোগ্য, সৎ, 5টা কোয়ালিটি আমি বলি সবসময়, যে ইউ হ্যাভ টু বি অনেস্ট 100%, ইউ হ্যাভ টু বি যোগ্য, কম্পিটেন্ট, ইউ হ্যাভ টু বি প্যাট্রিয়ট এবং সেলফলেস হতে হবে, সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। আমাদের যে কোনো নেতাকে আমরা নির্বাচন করবো, এই 5টা গুণ আমাদেরকে থাকতে হবে, 100% অনেস্ট এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধ থাকবে। আমরা যদি নিজের স্বার্থের ঊর্ধ্বে আমরা দেশের স্বার্থটাকে মনে রেখে আমরা যদি আমার নিজের দায়িত্বটা পালন করি, দেশপ্রেম মানে আমাদের দেশের জন্য জীবন দিতে হবে না, দেশপ্রেম মানে আমার কাজটা আমি সঠিকভাবে করবো, যে কাজটা করার কথা সেই কাজটা আমি করবো। সবাই যদি সেটা করি, একটা সুন্দর বাংলাদেশ আমরা কেন করতে পারবো না ইনশাআল্লাহ ভবিষ্যতে। ধন্যবাদ। জনাব মেঘমল্লার বসু, আমরা আজকে একটা সাক্ষাৎকার দেখলাম যে অ্যারোউইল্ড অ্যাঞ্জেলসন, উনি ইউনিভার্সিটি অফ অসলোতে সাউথ এশিয়ান স্টাডিজ নিয়ে গবেষণা করেন। তো উনি খুব সুন্দর বেশ কিছু বিশ্লেষণ দিয়েছে একটা রাজনৈতিক দলগুলো সম্বন্ধে, আমাদের গণতন্ত্রের প্র্যাকটিস সম্বন্ধে। তো উনি যেটা বলছিলেন যে নেটওয়ার্ক সোসাইটির মাধ্যমে আমাদের রাজনৈতিক যে মূল্যবোধগুলো বা সংস্কৃতিটা পরিচালিত হয়, আমি তাকেই ভোট দেই যাকে আমি মনে করি যে সে আমাকে রক্ষা করতে পারবে। এবং সেই ক্ষেত্রে এমনও উনি বলেছেন যে ওনারা একটা ইন্টারভিউতে একজনকে জিজ্ঞেস করেছেন যে একজন দুর্নীতিবাজ আরেকজন দুর্নীতিবাজ না, তুমি কাকে ভোট দেবে? সে বলেছে আমি দুর্নীতিবাজকেই ভোট দিব, কারণ আমার মনে হয় সেই আমার ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে পারবে। তা আপনিও তো রাজনৈতিক একটা সংগঠনের সাথে রয়েছেন, বাংলাদেশের এই যে গ্রাসরুট লেভেলের এই যে রাজনৈতিক যে গতিধারা, শহরকেন্দ্রিক রাজনীতির একটা ধরন আর আমাদের স্থানীয় এবং গ্রামীণ পর্যায়ে আরেকটা ধরন, আপনি কিভাবে দেখছেন? এখান থেকে আসলে এই বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, এই পরবর্তী পর্যায়ে এখান থেকে উত্তরণের উপায়টা কি? এটা তো আসলে একটা লং টার্ম প্রসেস, এটার কোনো সহজ সরল সমাধান নাই। কারণ আপনি যেটা বললেন যে মানে এই কারণে মনে করেন, আপনি যদি ওই আগের কোয়েশ্চেনটাও কিন্তু ভাবে এটা দিয়ে ব্যাখ্যা করা যায় যে মানে আমি দেখতেছি আওয়ামী লীগের নেতাটা ফ্রড, আমি দেখতেছি যে সে হচ্ছে গুন্ডা, কিন্তু আমি চিন্তা করতেছি যে কাঠামোটাই তো একটা মাফিয়া কাঠামো। কাজে আমি যদি মাফিয়ার স্নেহধন্য থাকি, তাহলে অন্ততপক্ষে আমাকে ছোট যারা আছে তারা উৎপাত করবে না। মানে বাংলাদেশের হিসাবটা হচ্ছে যে 4 জায়গায় চাঁদা দেওয়ার থেকে তার থেকে 1 জায়গায় চাঁদা দিই। সো আমি অবশ্যই সব থেকে বড় চাঁদাবাজটা, যে সিন্ডিকেট রাখতে পারলে বাকিরা আর বাজারেই ঢুকতে পারবে না, তাকে দিব। কারণ আমার জন্য আমি তো কম্প্যারিজন করতেছি এরকম একটা দুনিয়ার সাথে না যে যেখানে চাঁদাবাজি নেই, আমি কম্প্যারিজন করতেছি এমন একটা দুনিয়া যেখানে 3টা আলাদা আলাদা গ্রুপকে চাঁদা দিতে হচ্ছে। তো এইটা আসলে মানে এখানে ডিফিকাল্টিটা কি, যে আমরা যত সংস্কারের কথাবার্তা বলছি, যা কিছু করছি না কেন, এই আলোচনাটা আমার খুব সংশয়ের জায়গা। আমার মনে হয় যে এটা খুবই একটা আরবান মিডল ক্লাসের একটা খুবই ছোট অংশ এই গোটা প্রক্রিয়াটার অংশ হচ্ছে। কিন্তু বৃহত্তর অর্থে বাংলাদেশের যে মানুষ, তাদেরকে যে নাগরিক বানায় তোলা, যে ইউ হ্যাভ সার্টেন রাইটস, ইউ হ্যাভ সার্টেন রেসপন্সিবিলিটিস। সো এটা তো একটা হ্যান্ড ইন হ্যান্ড প্রসেস। মানে আমি রাইটটা দিলে তখন আমি তাকে রেসপন্সিবিলিটিটা নেওয়ার জন্য আহ্বান করতে পারি, কিন্তু সেটা আসলে আমার কাছে মনে হয় যে লং টার্মে বিল্ড করতে হবে। এবং
যেটা যেটা আমার কাছে মনে হয় সংশয়ের জায়গা সবসময়, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর শেষমেশ নিজস্ব ইনসেন্টিভ থাকে না ভোটারকে আরো এডুকেট করার বা ভোটারকে আরো রেসপন্সিবল করে তোলার। কারণ যখন যেই পলিটি আপনার দুর্নীতিবাজের জন্য ভোট দিবে না, সেই পলিটিতে তো দুর্নীতিবাজ পলিটিশিয়ান টিকবে না। সো যারা যেসব এস্টাবলিশড যত পলিটিক্যাল পার্টি, যারা সবাই মোর অর লেস ওই করাপশনের স্ট্রাকচারটার মধ্যে আছে, দে ডু নট হ্যাভ এনি ইনসেন্টিভ। তো এই যে ইয়াং ফোর্স, আমরা খুব আশাবাদী তাদের নিয়ে। এই যে রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা নেই, আমরা রাষ্ট্র কাঠামো সব পাল্টে ফেলছি, সংস্কারে দিয়ে যাচ্ছি, এই ফোর্সটা রাজনৈতিক দলগুলোকে ধরছে না কেন যে তোমাদের বাধ্যবাধকতাভাবে গণতন্ত্রের চর্চাটা নিজ দলে করতে হবে? কারণ গণতন্ত্রের চর্চা যদি বড় দলগুলিতে শুরু হয়, এতেও কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের গ্রামীণ রাজনীতিতে যেটা দেখছি, বা আমাদের স্থানীয় রাজনীতি, বা এই যে মেম্বার অফ দ্য পার্লামেন্টের নমিনেশন, একটা লোক কোনো খোঁজ নেই, খবর নেই, হঠাৎ করে তার অনেক টাকা, সে আসলো, একটা বিরাট অঙ্কের চাঁদা দিল, দিয়ে সে নমিনেশন নিয়ে গেল। তা এই যে পুরো কাঠামোটাকে আমরা ভেঙে ফেলছি, যেখানে একটা লোক যে হয়তো 20 বা 30 বছর একটা দলের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু সে প্রতিনিধিত্ব জায়গাটা এনশিওর করতে পারছে না। তো সেই গণতন্ত্রের জায়গাটা আমরা কেন চাপ দিচ্ছি না রাজনৈতিক দলগুলোকে? আমার কাছে মনে হয় যে আসলে এখানে ছাত্রদের দিক থেকে যে জায়গাটা, মানে প্রথমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এটা দিস ইজ নো সিক্রেট এনিমোর, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্টের সময় যেরকম একটা ইউনিফাইড ফোর্স ছিল, সেটার ভিতরে নানান রকম দ্বিমত, যেহেতু এটা অবভিয়াসও ছিল, কারণ বিভিন্ন পলিটিক্যাল স্পেকট্রামের নানান জায়গা থেকে মানুষজন তাদের মানে সকল সাপোর্ট নিয়ে 5ই আগস্টের মতো একটা পরিস্থিতি সৃষ্টি করার, বা যেখানে সরকার পতন ঘটবে, এই পর্যন্ত একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল। এরপরে আসলে মানে কে কোনটাকে প্রায়োরিটাইজ করে, কোন রিফর্মটা প্রায়োরিটি, কোন জিনিসটা আগে করতে হবে, এইটা কিন্তু আসলে আর আমরা ভাবতেছি যে আগেও যেরকম ছাত্রদের সবার সাথে কথা বলে কাজ করা হচ্ছিল, যে সবার একটা ইনপুট নেওয়া হচ্ছিল, এখনো সেভাবে হচ্ছে, বিষয়টা কিন্তু এখন সেরকম নাই। বরং আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের প্রবল সমন্বয়হীনতা আছে। যেমন যখন জাতীয় পার্টির অফিস ভাঙচুর হলো, এখন আমরা দেখলাম যে সমন্বয়কদের অনেকে হচ্ছে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের দিন হচ্ছে খুবই উত্তপ্তকর কথাবার্তা বললো, পরে কিন্তু আবার যে স্পোক্স পার্সন উমামা ফাতেমা, ওনাকে বলতে হয়েছে যে ব্যক্তির দায় প্ল্যাটফর্ম নিবে না। তো আসলে এইটা এখন একটা সমন্বয়হীনতা আছে। কাজে এরকম এই যেই কথাগুলো আপনি বলছেন, যেটা এটা তো একটা কংক্রিট প্রপোজাল। সো আমার কাছে মনে হয় ওই স্থিরতাটা এই মুহূর্তে নাই। আমার মনে হয় যে সরকার তো একটা আছে, আমরা ছাত্ররা কি বলবে ওটার থেকে এই প্রেশারটা তো সরকারকে যে কেউ দিতে পারে। নাগরিক কমিটি থেকে সম্ভবত রাজনৈতিক দলের সংস্কার নিয়ে এক ধরনের আলোচনা উঠেছেও, কিন্তু এটাকে আসলে মানে কি বলবো আরো লং টার্মে করতে হবে। কিন্তু আমি আসলে আমার কাছে আমি যেহেতু রাজনীতির জায়গা থেকে দেখি, আমার কাছে মনে হয় যে আসলে এই পলিটিক্যাল পার্টিগুলোর ইনসেন্টিভ স্ট্রাকচার চেঞ্জ হবে না। আপনি নানান কাঠামো বেঁধে দিবেন, তারা হয়তো 6 মাস 1 বছর 1.5 বছর মানবে, আনলেস পলিটিটা ওই জায়গায় যায় যেখানে তারা আর ভোট পাবে না। সো আমার আসলে মনে হয় যে নাগরিক লেভেলে অ্যাওয়ারনেস তৈরি করা বা আরো নাগরিক আরো প্রয়োজন রয়েছে। জনাব সাব্বির আহমেদ চৌধুরী, আপনি যদি শেষ 30 সেকেন্ডে আপনার বক্তব্যটা বলতেন, শেষ কথা। প্রথমে আমি মনে করি এই যে আমাদের মধ্যে যে এই বিভেদগুলো আছে, যে বলা হলো বা আমরাও দেখছি, এই বিভেদটা আসলে আমাদের নিরসন করা দরকার। কারণ এই বিভেদ থাকলে তখন এই যে অর্থাৎ বিদেশি শক্তিগুলো, তখন তাদের পক্ষে এই সমস্যাগুলো এই বিভেদের আশ্রয় নিয়ে এই সমস্যাগুলোকে আরো উস্কানি দেওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো প্রথমে আমি মনে করি যে আসলে আমাদের এই ঐক্যটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন, সততা প্রয়োজন। তাহলে এখানে আমার দৃঢ় বিশ্বাস যে বৈদেশিক শক্তি আমাদের কোনো কিছুই করতে পারবে না। আমি এটাই আশা করছি। জেনারেল মনিরুল ইসলাম 30 সেকেন্ডে যদি কিছু। আমি একমত, আমাদের এখন ঐক্যতা দরকার। 5ই আগস্ট আমরা যেভাবে ইউনাইটেড হয়েছিলাম, একটা ইউনাইটেড ফোর্স, যেটা একটা স্বৈরাচারকে আমরা অপসারণ করতে পেরেছিলাম, এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। উই নিড ইউনিটি। সকল রাজনৈতিক দল, আমাদের ধর্ম, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,
গোত্র নির্বিশেষে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। এই আন্দোলনের পরে এখন সবাই তাদের দাবিগুলো ওভারনাইট সলিউশন চাচ্ছে। এই ইন্টারিম গভর্নমেন্টকে একটা স্বস্তি দিচ্ছে না, কাজ করার সুযোগই দিচ্ছে না। এভরিডে উই আর সিইং। এটার একটা কারণ হচ্ছে হয়তো অনেক টাকা পয়সা আছে, এদিক সেদিক এটা খরচ হচ্ছে। আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে, এইসব ষড়যন্ত্র আমাদেরকে শক্ত হাতে দমন করতে হবে এবং আমাদেরকে দেশকে এগিয়ে নিতে হবে ধীরে ধীরে। এটা আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো। মেঘম আল্লাহর বসু 30 সেকেন্ডে যদি কিছু বলেন। স্যার যেটা শুরুতে বললেন যে আসলে ইন্ডিয়া কোনো অ্যাটাক করবে না, কিন্তু তাহলে ইন্ডিয়া পুরো জিনিসটা কেন করতেছে? কারণ যদি আমাদের এখানে কেউ অতি উৎসাহী হয়ে ইন্ডিয়ান এমবেসিতে একটা অ্যাটাক করে বসে, বা যদি কোনো কারণে ইন্ডিয়াকে কেন্দ্র করে কোনো একটা হিন্দু এলাকায় অ্যাটাক হয়ে যায়, বা যদি সিএইচটিতে একটা নতুন করে গন্ডগোল বাঁধে, তাহলে ইন্ডিয়া যে জিনিসটা করতে চায় সেই জিনিসটার মানে কি বলবো, মানে সেটার প্ল্যানটা সাকসেসফুল হয়। সো আসলে সংকটটা বাইরে না, সংকটটা ভিতরে। আমরা যদি আমাদের ভিতরকার যতগুলা ফিশার এইগুলাকে সলভ করতে পারি এবং এগুলাকে কিভাবে করে মানে না ভেঙে এখন ধরে রাখা যায় সেই কাজ করতে পারি, তাহলে আই উইল একো দেয়ার সেন্টিমেন্ট যে হচ্ছে তাহলে বাহ্যিক কোনো শক্তি কি করছে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ থাকবে না। এই মুহূর্তে জাতীয় সংহতি এবং ঐক্য সব থেকে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। আমরা এতক্ষণ আলোচনা শুনলাম ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা, এবং আলোচকরা যেটা বলার চেষ্টা করলেন যে আসলে সমস্যাটা মূলত দেশের অভ্যন্তরেই। যতই সীমান্তে উত্তেজনা থাকুক, আমরা যদি জাতীয় ঐক্যের জায়গায় থাকি, আমরা যদি নিজেদের মধ্যে বিভেদগুলো ভুলে একত্রে কাজ করতে পারি, ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার বা আমাদের যে জায়গাগুলোকে পরিবর্তন আনা প্রয়োজন তার দিকে মনোযোগী হই, তাহলে আমাদের দেশের বাইরে থেকে বা অভ্যন্তর থেকে কেউ যদি আমাদেরকে বিভিন্ন ধরনের উত্তেজনাকর বা বিভিন্ন ধরনের দ্বন্দ্বমূলক জায়গায় ঠেলেও দিতে চায়, সেটা সম্ভবপর হবে না। এবং আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন জাতীয় ঐক্যের প্রয়োজন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি সবাইকে, সব দল মত নির্বিশেষে, বিভিন্ন ধর্মের মানুষ, শ্রেণী পেশার মানুষ, সবার যেই চাহিদার জায়গাগুলোকে মাথায় রেখে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়, তাহলেই সার্বিকভাবে বাংলাদেশের মঙ্গল সম্ভব। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।